নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব একটি স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়। দেখুন, এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে। অনেক দিন ধরে মার্কেটে রয়েছেন, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি জিনিস এই ব্যাপারটা কিন্তু অনেকে সম্পূর্ণ জানে না। কিছু কিছু পয়েন্ট জানে, আবার কিছু কিছু পয়েন্ট জানে না। আর যারা নতুন আসছেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এই ব্যাপারটা জানতে চাইছেন, তো আমি আপনাদেরকে বলছি, আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর দ্বিতীয় কোনো ধরনের ভিডিও আপনার দেখার প্রয়োজন পড়বে না। তো আমি জানি না ভিডিওটি কতটা লম্বা হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত পয়েন্টগুলোকে একদম ডিটেলসে অ্যানালাইসিস করব, ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এখানে আপনি ট্রেডিং সম্পর্কিত যাবতীয় ফ্রি কন্টেন্ট কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি আমরা এবার শুরু করি। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য প্রথমে আপনাকে screener.in যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের উপরে কিন্তু চলে আসতে হবে। আপনি এদের অ্যাপসও ইউজ করতে পারেন। তো আমি এখানে চলে এসেছি। চলে আসার পর এখানে আপনার জিমেইল দিয়ে ফার্স্ট এখানে একটা লগ ইন করে নেবেন, তাহলে আপনি সব জিনিসগুলোকে কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবেন। এদের যা যা ফিচার রয়েছে সব মোটামুটি এখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো আমাদের মানে দরকার আর কি। ঠিক আছে, তারপর এখানে এখানে সার্চ ফর এ কোম্পানি বলে দেখছেন, এখানে একটা বক্স রয়েছে সার্চ বার। তো এই জায়গাটায় গিয়ে আপনাকে সার্চ করতে হবে যে আপনি কোন কোম্পানি সম্পর্কে এখানটায় জানতে চাইছেন। তো আমি এখানে HCL টেকনোলজি লিমিটেড যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা নিয়ে ডিসকাশন করব। এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কিন্তু আজকে করব। আপনি সেম পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে অনেকগুলো পয়েন্ট এখানে কিন্তু শো করছে, আপনার সামনে এটা শো নাও করতে পারে। সেজন্য আপনাকে কি করতে হবে, এডিট রেশিওস বলে কিন্তু এখানে একটা পেন আইকন আপনি এখানে দেখতে পাবেন। তো এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপর আপনি এখানটায় দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু এখানে ছোট ছোট বক্স রয়েছে। তো আমি এখানে যে বক্সগুলোকে টিক মার্ক করে রেখেছি, আপনি ঠিক সেই বক্সগুলোকে কিন্তু টিক মার্ক করবেন। এইগুলোই মেইন জিনিস, এইগুলো জানলে কিন্তু আমাদের আর জানার প্রয়োজন পড়বে না। যথেষ্ট ডিটেলস কিন্তু আমি এখানে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে একটা স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা খাতায় লিখে নিতে পারেন যে কোন কোন পয়েন্টগুলো আমি এখানটায় চেক মার্ক করে রেখেছি। ঠিক আছে, তারপর কি করবেন, সেভ কুইক রেশিও এখানটায় ক্লিক করে দেবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর যে যে মানে পয়েন্টগুলো আপনি এখানে চেক করেছেন সেগুলো কিন্তু সামনে চলে আসবে। তো এবার আমরা শিখবো যে কিভাবে একটি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। ফার্স্ট আপনি এখানে অ্যাবাউট সেকশনটার উপরে চলে আসবেন। চলে আসলে আপনি জানতে পারবেন যে এই কোম্পানিটা কি কাজ করে, কোথায় কোথায় এদের বিজনেস রয়েছে, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনি এখানে অ্যাবাউট এই সেকশনটাই পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এটা কিন্তু আমরা শুরু করিনি, এটা জাস্ট এই কোম্পানিটা কি কাজ করে, কোথায় কোথায় এরা বিজনেস করে, কবে মার্কেটে এসেছিল, সবকিছু কিন্তু ডিটেলস আপনি এই জায়গাটায় দেখতে পাবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিটার আইপিও মানে কোম্পানি মার্কেটে কবে এসেছিল, ফার্স্ট আইপিও নিয়ে এসেছিল 1999 সালে। আর কোথায় কোথায় এরা কাজ করে, কি কি কাজ করে, আপনি কিন্তু এখানটায় একদম ক্লিয়ার দেখতে পাবেন। এখানে কি পয়েন্ট দেখতে পাবেন, রিড মোডের উপরে ক্লিক যদি করেন সেক্ষেত্রে আরো ডিটেলস যদি জানতে চান সেক্ষেত্রে এটা ক্লিয়ারলি এখানটায় আপনি পড়তে পারবেন, কোথায় কি কি কাজ করে সবকিছু এখানে ডিটেলসে আপনি পড়তে পারবেন। তো আসুন এবার স্টেপ বাই স্টেপ আমরা জেনে নিই যে কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন রয়েছে। তো HCL টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটার কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে, তো কারেন্ট মার্কেট প্রাইস চলছে 1707 টাকা। দেখুন এখানে আমি একটা PDF বানিয়েছি। তো সেম জিনিস এখানেও যেটা ছিল সেটাই কিন্তু এখানে নিয়ে এসেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখুন এখানে ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে, ফার্স্ট পয়েন্ট বলছে মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ এই ব্যাপারটা আসলে কি অনেকে কিন্তু জানে না, মার্কেট ক্যাপ ব্যাপারটা দেখে বেরিয়ে যায়। তো মার্কেট ক্যাপ মানে হচ্ছে এই কোম্পানিটার টোটাল ভ্যালুয়েশন। আমি যদি সহজ ভাষায় বলি সেক্ষেত্রে এই কোম্পানিটার বাজার মূল্য, এই কোম্পানিটার দাম কত, এই কোম্পানিটার দামটাই কিন্তু এর মার্কেট ক্যাপ। কত টাকা, তো 4,63,223 কোটি টাকা কিন্তু এর মার্কেট ক্যাপ রয়েছে। মানে এই কোম্পানিটার বাজার মূল্য বা ভ্যালুয়েশন হচ্ছে কোম্পানিটার টোটাল ভ্যালুয়েশন কিন্তু এটা। ঠিক আছে, তো এই টাকাটা দিয়ে যদি কেউ কোম্পানিটা যদি মানে এখন যদি কেউ কোম্পানিটা কিনতে চায় সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু তাকে পেমেন্ট করতে হবে কোম্পানির ওনারকে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে মার্কেট ক্যাপ আসলে ব্যাপারটা কি, মানে এই কোম্পানিটার বাজার দর বা বাজার মূল্য, বাজার মূল্যটাই কিন্তু এখানে মার্কেট ক্যাপ। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইস মানে এখানে কত টাকা প্রাইসে এই HCL
এর শেয়ারটা বাজারে চলছে, পার শেয়ারের ভ্যালুয়েশনটা কিন্তু এখানে 1707 টাকা। নেক্সট পয়েন্ট আমাদের বলছে হাই অর লো। তো এটা হচ্ছে রিসেন্টলি এর হাই কত ছিল এবং এর লোটা কত ছিল, মানে কত টাকায় লো মেরেছিল সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে স্টক পিই। তো এই স্টক পিই এই ব্যাপারটা কি, দেখুন অনেকে ব্যাপারটা জানে আবার অনেকে কিন্তু জানে না, অনেকের ভুল ধারণা এখানে রয়েছে। তো আসুন এটাকে ডিসকাশন করে নিই। দেখুন এর ফুল ফর্ম হচ্ছে প্রাইস টু পি, এর ফুল ফর্ম হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। এটা কিভাবে আসে, দেখুন একটি স্টকের কারেন্ট যে প্রাইস চলছে মার্কেটে সেটা বাই যদি ইপিএস করা হয়, মানে আর্নিং পার শেয়ার, মানে পার শেয়ার থেকে একটি শেয়ারের দাম যদি 1700 টাকা করে চলে তাহলে কোম্পানি পার শেয়ার থেকে কত টাকা আর্ন করেছে সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো এটা কিভাবে বেরোয়, দেখুন এই যে স্টকের প্রাইস চলছে কত চলছে, 1707 টাকা চলছে, ঠিক আছে। এবং এখানে ইপিএস মানে হচ্ছে আর্ন পার শেয়ার, আর্নিং পার শেয়ার। তো আমি এখানে প্রথমে দেখে নেবো যে আর্নিং পার শেয়ার কত রয়েছে। তো দেখুন এর আর্নিং পার শেয়ার কিন্তু 60 রয়েছে, ঠিক আছে। তাহলে এর পি রেশিও 27 কিভাবে এসছে, তো আসুন দেখে নিই কিভাবে এসছে এর পি রেশিও 27। তো এখানটা আমি ক্যালকুলেটর ওপেন করে নেব। তো এখানে হচ্ছে 1707, ঠিক আছে, ডিভাইডেড বাই, আমি যদি এখানে 60 করি আপনি দেখতে পাচ্ছেন এখানে 29-এর কাছাকাছি আসছে। এখানে কিন্তু এই প্রাইসটা ওঠানামা করে, এখানে কিন্তু আপডেটেড না। তো এই প্রাইসটা ওঠানামা করে মার্কেটে, আপনারা সবাই জানেন যে বাজার খুললে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা এখানে অ্যাপ্রক্সিমেটলি এখানটায় দেওয়া রয়েছে তো 27। তো এখান থেকেই কিন্তু এসছে পি রেশিও। তাহলে পি রেশিও আমাদেরকে কি বলছে, তো আমরা বুঝলাম যে পি রেশিওটা কিভাবে আসে। পি রেশিও মানে হচ্ছে স্টকের কারেন্ট প্রাইস বাই ইপিএস, মানে একটা শেয়ার থেকে কোম্পানি কত টাকা আর্ন করেছে। তাহলে এই ব্যাপারটা কি, এই 27 টাকা, এই ব্যাপারটা কি জন্য এখানে দেওয়া হয়েছে, দেখুন এখানে মানে এই কোম্পানি থেকে এইচসিএল টেকনোলজি লিমিটেড যে কোম্পানি রয়েছে এই কোম্পানি থেকে 1 টাকা আর্ন করার জন্য কিন্তু আপনাকে 27 টাকা পেমেন্ট করতে হবে। এটাই কিন্তু বলে আমাদের পিই রেশিও। তো অনেকে এই পিই রেশিওটাকে এবার আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড হিসেবে কনসিডার করে। কিভাবে করে, দেখুন পিই রেশিও যত কম হবে সেক্ষেত্রে অনেকে ধরে যে কোম্পানিটা আন্ডার ভ্যালুড রয়েছে, আর পিই রেশিও যদি বাড়ে সেক্ষেত্রে অনেকে ভাবে যে কোম্পানি এখানটায় ওভার ভ্যালুড হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ওইভাবে ব্যাপারটা বোঝা যায় না, পি রেশিও কিন্তু ওইভাবে হয় না। পি রেশিও তখনই আপনি বুঝতে পারবেন যে এই যে কোম্পানিটা রয়েছে এটা একটা আইটি কোম্পানি। তো আইটি সমগোত্রীয় কোম্পানিগুলোর পি রেশিও যদি এই পি রেশিওর কাছাকাছি থাকে, মানে এই 27-এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে স্টকটি আন্ডার ভ্যালু রয়েছে। তো এখানে দেখিয়ে দেবো যে পিআর কম্পারিজনে কিন্তু এখানটায় আমি আপনাদের একবার দেখিয়ে দেবো যে এটার পি রেশিও হাই রয়েছে নাকি লো রয়েছে। দেখুন আমি কিন্তু এখানটা পিআর কম্পারিজনে চলে এসেছি, ঠিক আছে। এখানটায় কিন্তু সমগোত্রীয় স্টকগুলো দেওয়া রয়েছে, সব কিন্তু এখানে আইটি কোম্পানি। তো দেখতে পাচ্ছেন এখানে টিসিএস রয়েছে, ইনফোসিস, এইচসিএল, উইপ্রো সব কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এদের মার্কেট ক্যাপ এখানটায় দেওয়া রয়েছে, ঠিক আছে। কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া রয়েছে, মার্কেট ক্যাপ দেওয়া রয়েছে এবং পি রেশিও দেওয়া রয়েছে। তো যদি আপনি এদের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এইচসিএল এর 26, আর এদের দেখুন 22, 23, 18, 33, 34, 53। তো এদের সাথে কম্পেয়ার করলে বোঝা যায় যে এইচসিএল এর পি রেশিও কিন্তু এতটাও বেশি না, মানে কোম্পানিটা কিন্তু এখনো পর্যন্ত একটা আন্ডার ভ্যালুড কন্ডিশনে রয়েছে। সেটাই কিন্তু এই এইচসিএল এর পি রেশিও আমাদেরকে বলছে। তাহলে পি রেশিও আমাদেরকে এটা বলে যে কোম্পানিটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, কিন্তু সেটা কিন্তু আমাকে তাদের পিআর কম্পারিজন করে আমাদেরকে বুঝতে হবে। ডাইরেক্টলি এখানটায় 20 রয়েছে বলে আন্ডার ভ্যালুড এমনটা কিন্তু নয়। তো বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি রিপিট করে দেখবেন, আমি বারবার রিপিট করতে গেলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো নেক্সট তাহলে বুঝতে পেরেছেন যে পি রেশিওটা কি, বলে দিলাম যে এই কোম্পানি থেকে 1 টাকা ইনকাম করতে গেলে আপনাকে কিন্তু 27 টাকা পেমেন্ট করতে হবে। তো আসুন নেক্সট পয়েন্ট জেনে নিই। নেক্সট পয়েন্ট বলছে বুক ভ্যালু। তো এই বুক ভ্যালু ব্যাপারটা আসলে কি জিনিস, আসুন এটা আবার জেনে নিই ডিটেলসে। তো দেখুন এই বুক ভ্যালু ব্যাপারটা হচ্ছে কোম্পানি, মানে একটা কোম্পানিতে শুধুমাত্র যে আমাদের মতন ইনভেস্টরদের টাকা থাকে সেটা কিন্তু নয়। কোম্পানি ঋণ নিয়েও কিন্তু সেই তাদের কোম্পানির মানে বিভিন্ন বিজনেস, যারা যে বিজনেসগুলো করে থাকে সেই বিজনেসে লাগিয়ে রাখে। সেক্ষেত্রে এই বুক ভ্যালুটা কিন্তু কিভাবে কাউন্ট করা হয় আসুন দেখে নিই। এই বুক ভ্যালু মানে কিন্তু একটা অ্যাকচুয়াল ভ্যালু। কিভাবে আসে ভ্যালুটা, দেখুন একটা কোম্পানির ধরুন একটা কোম্পানির টোটাল ভ্যালুয়েশন রয়েছে 10 কোটি টাকা। একটা কোম্পানির টোটাল ভ্যালুয়েশন রয়েছে কত টাকা, একটা কোম্পানির টোটাল ভ্যালুয়েশন রয়েছে 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার মধ্যে এই কোম্পানিটা ধরুন
4 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছে, মানে অন্যান্য বিভিন্ন সংস্থার থেকে ঋণ নিয়ে রেখেছে, ঠিক আছে। তো 4 কোটি টাকা যদি ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে এর যে এখন অ্যাকচুয়াল এর নিজের টাকা কত রয়েছে, এখানে এর অ্যাকচুয়াল নিজের টাকা রয়েছে কিন্তু 6 কোটি টাকা। কত রয়েছে? 6 কোটি টাকা, ঠিক আছে। তাহলে এই কোম্পানির বুক ভ্যালু হচ্ছে 6 কোটি টাকা, ঠিক আছে। তাহলে শেয়ার প্রতি এর বুক ভ্যালু কত হবে? মানে এই বুক ভ্যালুটা হচ্ছে এমনই একটা জিনিস, যদি কোম্পানি কোনো কারণে কলাপস হয়ে যায় বা কোম্পানি ধরুন বন্ধ হয়ে যাবে বা বিক্রি করে দেবে, সেক্ষেত্রে আপনি কত টাকা করে ফেরত পাবেন কোম্পানির থেকে, সেটাই কিন্তু বুক ভ্যালু আমাদেরকে বলে। তো আসুন সংক্ষেপে এটা বুঝে নিই। আমি আপনাদেরকে কি বললাম? আমি আপনাদেরকে বললাম ধরুন একটা কোম্পানির মানে বাজার মূল্য, কোম্পানির মানে যত স্টক রয়েছে, যা কিছু রয়েছে, কোম্পানির টোটাল ভ্যালুয়েশন রয়েছে 10 কোটি টাকা। তার ভিতরে 4 কোটি টাকা কিন্তু লোকের থেকে নিয়ে রেখেছে কোম্পানি, মানে ঋণ বা ডেপ্ট নিয়ে রেখেছে। তাহলে কোম্পানির কাছে এই মুহূর্তে কত টাকা রয়েছে, মানে তাদের শেয়ার হোল্ডারদের দেওয়ার জন্য কত টাকা পড়ে রয়েছে? 6 কোটি টাকা পড়ে রয়েছে, রাইট। এখন যদি এই কোম্পানির 1 লক্ষ শেয়ার রয়েছে, ধরুন কোম্পানির কাছে 1 লাখ শেয়ার রয়েছে, কত টাকা শেয়ার রয়েছে, মানে কোয়ান্টিটি, সরি 1 লাখ কোয়ান্টিটি শেয়ার রয়েছে, 1 লাখটা শেয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে 6 কোটি টাকা যদি আমার বুক ভ্যালু হয়, তাহলে 1 লাখ যদি শেয়ার থাকে, তাহলে পার শেয়ারে কত টাকা করে এখানে হচ্ছে? পার শেয়ারে মানে 6 কোটি বাই যদি এখানে 1 লাখ করা হয়, সেক্ষেত্রে এখানে এখানে 7 5 মানে এখানে 600 টাকার কাছাকাছি কিন্তু এখানে পার শেয়ার এখানে কিন্তু আসবে, মানে পার শেয়ারে কিন্তু 600 টাকা করে কোম্পানি ফেরত দিতে পারবে। ধরুন আপনি এই কোম্পানিটা শেয়ার মানে কিনে রেখেছেন 1700 টাকায় বা 1800 টাকায় কিনে রেখেছেন বা 2000 টাকায় কিনে রেখেছেন, সেক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী বা কোম্পানির বুক ভ্যালু অনুযায়ী কোম্পানি যদি কোনো কারণে ক্রাশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার কাছে যে কটা শেয়ার রয়েছে, তো পার শেয়ার হিসাবে কিন্তু আপনি 600 টাকা করে এখানে ফেরত পাবেন। তাহলে বুঝতে পারছেন যে বুক ভ্যালুটা আসলে কি? বুক ভ্যালু হচ্ছে সেটাই, যদি কোম্পানি কোনো কারণে কলাপস হয়ে যায়, সেক্ষেত্রে কোম্পানি কত টাকা করে আমাদেরকে ফেরত দেবে, আমাদের মতন ইকুইটি হোল্ডারদেরকে কত টাকা করে ফেরত দিতে পারে কোম্পানি, সেটাই কিন্তু বুক ভ্যালু এখানে আমাদেরকে বলে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই রিপিট করে দেখবেন, একটু এগিয়ে দিয়ে আবার কিন্তু দেখে নেবেন, না হলে ভিডিও লম্বা হয়ে যাবে। এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। তো এই ডিভিডেন্ড ইল্ড এই ব্যাপারটা আসলে কি? দেখুন, আমরা কোম্পানিতে যে টাকাটা ইনভেস্টমেন্ট করি, সেই টাকাটা ডিরেক্টলি কিন্তু কোম্পানির কাছে চলে যায়, দুদিন বাদে কিন্তু সেটা চলে যায়, সঙ্গে সঙ্গে যায় না, সেটেলমেন্ট হওয়ার পর কিন্তু চলে যায়। তারপর কি করে তারা? কিন্তু সেই টাকাটা নিয়ে তাদের বিভিন্ন বিজনেস পারপাসে ইউজ করে থাকে, এবং তারা সেখান থেকে যে লাভ করে তাদের বিজনেসে, সেটা কিন্তু তাদের শেয়ার হোল্ডারদের কিছু কিছু ডিস্ট্রিবিউট করে দেয়। তো এখানে হতে পারে কিছু টাকা দিয়ে মানে ডিস্ট্রিবিউট করতে পারে, অথবা কিছু শেয়ার কিন্তু মানে মানে ডিস্ট্রিবিউট করে দেয়, মানে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে দেখবেন যে হঠাৎ মাত্র কিছুটা শেয়ার বেড়ে গিয়েছে, এভাবেও কিন্তু এটা হয়। তো যখন টাকা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে টাকাটা কিন্তু ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। তো ডিভিডেন্ড ইল্ড কিন্তু এটাই। তো এটা আসলে কিভাবে কাজ করে? তো দেখুন, এখানে 3.16% ডিভিডেন্ড এখানটায় দেখানো হচ্ছে, মানে 3% কত টাকার উপরে? দেখুন এখানে যে কারেন্ট মার্কেট প্রাইস চলছে, এই হিসাবে এটাকে দেখা হয়, এবং কোয়ার্টারলি কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করা হয়, কত টাকা পরিমাণ লাভ করছে কোম্পানি, সেই হিসাবে কিন্তু এটা করা হয়। তো এখানে ক্যালকুলেটারে চলে আসবো। তো দেখুন এখানে 1707 টাকা, কত বলছে? 1707 টাকা ইন্টু 3.16%। তাহলে বুঝতে পারছেন, এখানে যদি কেউ একটা শেয়ার হোল্ডিং করে রাখে এই কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু সে 53 টাকা করে পাবে, এবং এটা কিন্তু তার ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে কিন্তু ডিভিডেন্ডের সাথে স্টক মার্কেটে সেই স্টকটি উপরে গেল বা নিচে আসলো, এটার কিন্তু কোনো ধরনের লেনাদেনা নেই, এটা ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আর যদি আপনি অনেক দিন ধরে হোল্ড করে রাখেন, সেক্ষেত্রে যদি আপনাকে শেয়ার গিফট করা হয়, সেটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে। তাহলে বুঝতে পারছেন যে ডিভিডেন্ড ইল্ড কি জিনিস। কোম্পানি জাস্ট আপনাকে একটা গিফট প্রোভাইড করছে, তারা যেহেতু মার্কেটে একটা ভালো লাভ করেছে, সেটার কারণে কিন্তু বিভিন্ন বিজনেস পারপাসে তারা যে লাভ করে থাকে আপনার টাকাটা ব্যবহার করে, সেই জন্যই কিন্তু এটা আপনাদেরকে এটা ডিস্ট্রিবিউট করে থাকে কোম্পানি। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, নেক্সট পয়েন্ট রয়েছে ROCE। তো এই ROCE এই ব্যাপারটা কি জিনিস? তো এর ফুল ফর্মটা আগে জেনে নিই। এর ফুল ফর্মটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। তো দেখুন এই ROCE 31%, এই ব্যাপারটা আসলে কি? 31.6 এখানে দেখাচ্ছে। দেখুন এই ROCE এর ভিতরে দুই ধরনের টাকা ইনভেস্ট থাকে, মানে কোম্পানির সমস্ত টাকা
সেখানে আমরা যে ইকুইটি হোল্ডার, আমাদের টাকাও কোম্পানির কাছে রয়েছে, তার সাথে সাথে কোম্পানি মানে ইকুইটি হোল্ডারের টাকা তো রয়েছে কোম্পানির কাছে, তার সাথে সাথে কোম্পানির যে লিয়াবিলিটিস রয়েছে, মানে কোম্পানি যে ধার বাকি করে অন্যান্য কোম্পানির থেকে ঋণ নিয়ে রেখেছে, সব টাকাটাই কিন্তু এই জায়গাটা ইনভেস্টমেন্ট করা থাকে। মানে আরওসি মানে দুটোকে একসাথে করেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। মানে কোম্পানির নিজের ইকুইটি শেয়ার, মানে আমাদের মতন ইনভেস্টর যে টাকাগুলো কোম্পানিতে লাগিয়েছে সেই টাকাটা, প্লাস কোম্পানি আদার্স যে সমস্ত কোম্পানির থেকে ঋণ নিয়ে রেখেছে সেই টাকাটা, তো ওই দুটো টাকা একসাথে করে সেই টাকাটার উপর থেকে কোম্পানি যত পার্সেন্ট এখান থেকে প্রফিট করেছে সেটা কিন্তু আরওসি আমাদেরকে বলছে। তো বুঝতে পারছেন যে আরওসি ব্যাপারটা কি। তো এখানটায় আরওসি যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভালো। তো এখানে আরওসি রয়েছে 31%, এটা গুড। তো এখানে কিন্তু 20%-এর উপরে যদি আরওসি থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটা কিন্তু আরওসি ভালো রয়েছে। মানে এর যে ক্যাপিটাল আমরা লাগিয়েছি এই কোম্পানিটায়, তার সাথে সাথে কোম্পানি যে ঋণ নিয়ে রেখেছে সেটার উপরে কিন্তু ভালো মতন একটা ইন্টারেস্ট কোম্পানি এখানে আর্ন করেছে তাদের বিজনেসে। ঠিক আছে, এটা হচ্ছে আরওসি। তো এবার আমরা জানবো যে আরওই এই ব্যাপারটা কি। দেখুন এর ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অন ইকুইটি। আগে আমরা কি জেনেছিলাম? আগে আমরা জেনেছিলাম আরওসিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে কোন টাকা থাকে? এখানে দুই ধরনের টাকা থাকে। একটা হয় ইকুইটি, মানে আমরা যে টাকাটা এখানে ইনভেস্টমেন্ট করছি সেটা, প্লাস কোম্পানির নিজের যে টাকাটা রয়েছে সেটা, তার সাথে সাথে এখানে লিয়াবিলিটিস, মানে কোম্পানি অন্য জায়গার থেকে ধার করে যে টাকাটা নিয়ে এসছে, এই টাকাগুলো যদি মানে এই টাকাগুলো টোটাল যোগফল এবং যে টাকাটা হচ্ছে সেই টাকাটার উপরে কোম্পানি কত টাকা, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট বার করেছে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে আরওসি। মানে ইকুইটি হোল্ডার প্লাস যে ডেপ্ট রয়েছে কোম্পানির, ডেপ্ট করে যে টাকাটা নিয়ে এসছে সেই টাকাটার থেকে টোটাল কত পার্সেন্ট ইনকাম করেছে সেটা আমাদের দেখাচ্ছে আরওসি। আর আরওই আমাদের কি বলছে? আরওই মানে হচ্ছে টোটাল ইকুইটি হোল্ডার, মানে কোম্পানির নিজের যে অ্যাসেট রয়েছে তার সাথে সাথে আমরা যে টাকাটা কোম্পানিকে দিচ্ছি, মানে শেয়ার হোল্ডাররা যে টাকাটা কোম্পানিকে দিচ্ছে বিজনেস করার জন্য, সেই টাকাটার উপরে কোম্পানি কত পার্সেন্ট প্রফিট জেনারেট করতে পেরেছে সেটা আমাদের বলছে আরওই, রিটার্ন অন ইকুইটি। তো এখানে বলছে দেখুন 25%। তো এটাও কিন্তু এই দুটো যদি 20%-এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। 20%-এর থেকে বেশি হলে, আরওসি যদি 20%-এর বেশি হয় এবং আরওই যদি 20%-এর বেশি হয়, দুটো কিন্তু খুবই ভালো একটা পজিশনে কিন্তু এখানে কনসিডার করা হয়। তাহলে বুঝতে পেরেছেন যে আরওই কি জিনিস এবং আরওসি কি জিনিস, দুটোই ক্লিয়ার করে দিলাম। তো নেক্সট পয়েন্ট বলছে ফেস ভ্যালু। তো এই ফেস ভ্যালু এই ব্যাপারটা কি জিনিস আসুন জেনে নিই। ফেস ভ্যালু মানে হচ্ছে কোম্পানি যখন বাজারে লিস্টিং করেছিল তখন কোম্পানির কত টাকা দামে লিস্টিং হয়েছিল বাজারে। তো এখানে 2 টাকা দামে লিস্টিং হয়েছিল, এটাই কিন্তু এর ফেস ভ্যালু। মানে সেই যখন এ লিস্টিং করেছিল তো আমাদের এনএসসি বিএসসি তে, তখন এর কত টাকা করে লিস্টিং করেছিল সেটা কিন্তু এখানটায় দেখাচ্ছে। তো নেক্সট পয়েন্ট বলছে ডেব্ট টু ইকুইটি। তো এই ব্যাপারটা কি ডেব্ট টু ইকুইটি? দেখুন এখানে কোম্পানির ইকুইটি মানে ইকুইটি ভ্যালুয়েশন যত রয়েছে, ধরুন কোম্পানির 1 লাখ টাকা এখানে ইকুইটি ভ্যালুয়েশন রয়েছে, 1 লাখ টাকা কোম্পানির ইকুইটি ভ্যালুয়েশন রয়েছে, তাহলে এই 1 লাখ টাকার উপরে কোম্পানির ডেপ্ট কত রয়েছে, কত পার্সেন্ট ডেপ্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 0.10% কিন্তু এখানে ডেপ্ট মানে দেখাচ্ছে। এটাই কিন্তু দেখায় মানে কোম্পানির ইকুইটি ভ্যালুয়েশন যত রয়েছে সেটার উপরে ডেপ্ট কত পার্সেন্ট রয়েছে, সেটাই কিন্তু মানে ধার কত পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু এখানটায় দেখাচ্ছে। তো 1%-এর কাছাকাছি থাকলেও কিন্তু খুব একটা ব্যাপার না। এখানটা দেখুন 1% তো দূরের কথা, 0.10%-এর কাছাকাছি কিন্তু এখানটায় ঋণ রয়েছে টোটাল ভ্যালুয়েশনের। তার মানে এখানে ঋণ নেই বললেই চলে, মানে খুবই সামান্য ঋণ এখানটায় মানে এখানে দেখাচ্ছে এই কোম্পানিটার। তো আসুন নেক্সট পয়েন্ট কি রয়েছে সেটা দেখে নিই। নেক্সট পয়েন্ট বলছে প্রোমোটার হোল্ডিং। তো প্রোমোটার হোল্ডিং এর ব্যাপারটা কি জিনিস? প্রোমোটার হোল্ডিং মানে হচ্ছে একটা কোম্পানির যত শেয়ার রয়েছে তার কত পার্সেন্ট এখানে কোম্পানির নিজের কাছে রয়েছে, মানে নিজের ওনারের কাছে রয়েছে। দেখুন এখানে 60%-কে একটা মানে এক্সিলেন্ট ভ্যালুয়েশন ধরা হয় বা এক্সিলেন্ট পার্সেন্টেজ ধরা হয়। যদি 60% কোনো কোম্পানির প্রোমোটার নিজেই হোল্ডিং করে রাখে তাহলে সে কোম্পানিটা ভালো। কেন ভালো? এর থেকে যত বাড়বে তত কিন্তু আরো ভালো। কেন বলছি? দেখুন কোম্পানি মানে যত বেশি শেয়ার মার্কেটে ছেড়ে রাখবে সেক্ষেত্রে কিন্তু ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা বাড়বে এবং কোম্পানি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বাড়বে। কেননা শেয়ার কিন্তু জনগণের কাছে চলে আসবে, আমাদের মতন ট্রেডার ইনভেস্টরদের কাছে কিন্তু চলে আসবে, সেখানে ম্যানিপুলেট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ম্যাক্সিমাম শেয়ার যদি কোম্পানি নিজেই হোল্ড করে রাখে সেক্ষেত্রে কিন্তু ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনাটা কম হয় এবং এখানে কোম্পানির গ্রোথটা বাড়ার সম্ভাবনা থাকে। তো নেক্সট পয়েন্ট বলছে ডেপ্ট, মানে কোম্পানির টোটাল কত টাকা এখানে ঋণ রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেপ্ট যেটা রয়েছে, ঋণ রয়েছে 6,780 কোটি টাকার কাছাকাছি কিন্তু এর ঋণ রয়েছে।
তো এখানে রিটার্ন অন ইকুইটি, যেটা আমরা আগেও এখানটায় দেখে এসেছি, রিটার্ন অন ইকুইটি, ঠিক আছে। তো এখানে নেক্সট আমাদের যে পয়েন্টটা বলছে সেলস গ্রোথ, মানে সেলস গ্রোথ মানে এটা কি হিসাবে দেখা হয়, মানে আগের বছরের তুলনায় এই বছরে কতটা পরিমাণ তাদের গ্রোথ হয়েছে। এটা যদি মাইনাসে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ, এটা যত বাড়বে তত কোম্পানি ভালো কাজ করেছে। আগের বছরে যত পার্সেন্ট সেল করেছিল তার থেকে এত মানে 9.63% সেলস কিন্তু এদের বেড়েছে। মানে সেলস বাড়ার সাথে সাথে প্রফিটও কিন্তু বাড়তে হবে, কিন্তু প্রফিট গ্রোথ এখানে ভালো হয়নি, সেটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। পরের পয়েন্টে প্রফিট গ্রোথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রফিটটা ভালো হয়নি এই কোম্পানির, ঠিক আছে। তো সেলস বাড়লে কিন্তু প্রফিটও বাড়তে হবে, এবং সেলস আমাদের কি বোঝায়, আগের বছরে কত টাকা আমরা সেল করেছি এই কোম্পানি থেকে এবং এই বছরে কত টাকা এখানে সেল হচ্ছে, মানে কারেন্ট কিন্তু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আগের বছরে থেকে এটা বেড়েছে কি কমেছে সেটা এখানে আপনি দেখতে পাবেন। মাইনাসে চলে গেলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। তো যতটা সম্ভব আপনাকে দেখতে হবে যে এই সেলস গ্রোথ যেন পজিটিভে থাকে এবং প্রফিট গ্রোথ কিন্তু পজিটিভে থাকতে হবে। এখানে প্রফিট গ্রোথটা কিন্তু অতটাও ভালো আসেনি। তো নেক্সট পয়েন্ট বলছি ইন্ট্রান্সিক কভারেজ। তো এই ইন্ট্রান্সিক কভারেজ এই ব্যাপারটা কি, ইন্ট্রান্সিক কভারেজ মানে হচ্ছে কোম্পানি যে ঋণ নিয়ে রেখেছে আলাদা আলাদা জায়গা থেকে, সেই ঋণটা কভার করার কত ক্ষমতা রয়েছে এই কোম্পানির কাছে। দেখুন এটা কিন্তু 30 টাইমস ক্ষমতা রয়েছে। এটা যদি 3 টাইমসের বেশি যদি ক্ষমতা থাকে কোম্পানির কাছে, ধরুন একটা কোম্পানির টোটাল অ্যাসেট ভ্যালু রয়েছে 10 করোড় এবং সে ঋণ নিয়ে রেখেছে 2 করোড়, তাহলে আপনি বুঝতে পারছেন যে কত টাইমস সে হচ্ছে মানে ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখছে। প্রায় 5 টাইমসের কাছাকাছি কিন্তু ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এর 30 টাইমস এ যত এখানটায় ডেপ্ট এর রয়েছে, এখানে ডেপ্টটা দেখতে পাচ্ছেন, তো এর যত ডেপ্ট রয়েছে এর থেকে 30 টাইমস বেশি কিন্তু এর শোধ করার ক্ষমতা রাখে ওই ডেপ্টটা, ঠিক আছে। মানে এর ঋণ শোধ করার মানে ক্যাপাবিলিটি এর কাছে রয়েছে। এটা কারেন্ট মার্কেট প্রাইস চলছে। নেক্সট বলছে ইন্ট্রান্সিক ভ্যালু। তো ইন্ট্রান্সিক ভ্যালুটা কি জিনিস, দেখুন কোম্পানির বিভিন্ন যে ক্যাশ ফ্লো রয়েছে, কোম্পানি কি কাজ করছে, কোম্পানির প্রফিট কত হচ্ছে, কোম্পানির মানে লস কত হচ্ছে, লিয়াবিলিটিস কি রয়েছে, সবগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু ইন্ট্রান্সিক ভ্যালুটা আসে। ইন্ট্রান্সিক ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা রিয়েল ভ্যালু, মানে এই কোম্পানিটার মানে যে দাম চলছে 1700 টাকা, মানে এই কোম্পানিটার পার শেয়ারের দাম চলছে 1700 টাকা, ওর থেকে মানে ইন্ট্রান্সিক ভ্যালু মানে এর অরিজিনাল যে ভ্যালুটা এখানে 886 মানে 36 টাকা হওয়ার এখানে সম্ভাবনা ছিল, সেটা কিন্তু নেই। সেক্ষেত্রে কিন্তু অনেকে ইন্ট্রান্সিক ভ্যালু হিসাবে যদি কারেন্ট মার্কেট প্রাইসকে দেখে, সেক্ষেত্রে কিন্তু এটাকে ওভার ভ্যালুড হিসাবে কনসিডার করতে পারে। অনেকে ভাবে ইন্ট্রান্সিক ভ্যালু যদি বেশি হয় এবং কারেন্ট প্রাইস যদি কম হয় সেক্ষেত্রে স্টকটি আন্ডার ভ্যালুড রয়েছে, আর যদি ইন্ট্রান্সিক ভ্যালু কম হয় কারেন্ট ভ্যালু মানে কারেন্ট মার্কেট প্রাইস যদি বেশি হয় সেক্ষেত্রে স্টকটি ওভার ভ্যালুড রয়েছে। এই হিসাবে কিন্তু ইন্ট্রান্সিক ভ্যালুটাকে কনসিডার করা হয়। তো নেক্সট পয়েন্ট হচ্ছে সিএফ অপারেশন পিওয়াই। সিএফ মানে হচ্ছে ক্যাশ ফ্লো, অপারেশন পিওয়াই মানে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারে এর নেট ক্যাশ ফ্লো কত হয়েছিল সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু নেট ইনকাম, যত কিছু ট্যাক্স রয়েছে সবকিছু বাদ দিয়ে কোম্পানি নেট কত প্রফিট করেছে, নেট কত ইনকাম করেছে সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো নেক্সট পয়েন্ট আসছে ইন্ডাস্ট্রি পি। তো এই ব্যাপারটা কি, দেখুন এখানে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করা হয়েছে। আইটি সেক্টরে যত মানে কোম্পানি রয়েছে তাদের পিই গুলো কেমন চলছে, মানে সেক্টরাল কোম্পানিগুলোর পিই কেমন চলছে, পিআর কম্পারিজন হিসেবে যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু এই পি রেশিওটা এসছে। মানে টিসিএস এর ইন্ডাস্ট্রি পি কেমন চলছে, তাদের ইন্ডাস্ট্রির মানে ভ্যালুয়েশনটা ওভার ভ্যালু না আন্ডার ভ্যালুড, মানে উইপ্রোর কেমন রয়েছে, টেক মাহিন্দ্রার কেমন রয়েছে, তো সবার সাথে কম্পেয়ার করে ওই ইন্ডাস্ট্রির মধ্যে এই কোম্পানিটার মানে আইটি ইন্ডাস্ট্রির মধ্যে স্পেশালি এই কোম্পানিটার পি রেশিওটা কেমন রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারছেন। এখানে কিন্তু শুধুমাত্র এই না যে মানে স্টকের পি, এটা কিন্তু স্টকের পি না, এটা কিন্তু ইন্ডাস্ট্রি। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই, ধরুন একজন স্টুডেন্ট স্কুলে মানে 100-র ভিতরে 70 পেয়েছে, তো আপনি কি বলতে পারবেন যে ওই স্টুডেন্টটাই সব থেকে ভালো স্টুডেন্ট? আপনি কখন বলতে পারবেন? আপনি তখনই বলতে পারবেন যদি ওই মানে স্কুলের সব যে স্টুডেন্ট রয়েছে তাদের রেজাল্ট যদি 70-এর নিচে থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে ওই স্টুডেন্টটা সব থেকে বেশি ভালো রেজাল্ট করেছে। কেউ তো 80ও পেতে পারতো। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার কথা। তো এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি পি, ঠিক আছে। তো এবার আমরা জানবো যে ইপিএস এই ব্যাপারটা কি জিনিস। দেখুন ইপিএস মানে হচ্ছে পার শেয়ার থেকে কোম্পানি কত টাকা করে ইনকাম করেছে সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর্নিং পার শেয়ার, ঠিক আছে। তো এখানে কিন্তু পার শেয়ার থেকে এই কোম্পানি 60 টাকা করে এখানে আর্নিংটা করেছে। তো এখানে আপাতত সব পয়েন্টগুলো নিয়েই আমরা আলোচনা করে নিলাম।
এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করার আগে যে স্টকটি যেন ডেপ্ট ফ্রি থাকে, মানে স্টকের ভিতরে যেন কোনো ধরনের মানে ঋণ না থাকে, ঠিক আছে। তো স্টকের ভিতরে যদি ঋণ থাকে সেক্ষেত্রে মানে টাকা পরিশোধ করতেই তো সব চলে যাবে তাদের, তাহলে আপনি ইনভেস্ট করলে সেখানে প্রফিট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আচ্ছা, এখানটা ক্লিয়ার কম্পারিজন দেখবেন। এবার এখানটায় আমাদের যেটা দেখতে হবে এটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। এখানে আপনি দেখতে পাবেন যে কোন কোন কোয়ার্টারে কেমন রেজাল্ট এদের হয়েছে। সেলস গ্রোথের সাথে সাথে এখানে দেখুন দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে সেলস, একটা রয়েছে এক্সপেন্সেস, আর এখানটায় রয়েছে অপারেটিং প্রফিট, ঠিক আছে। তো এটা আমাদেরকে দেখতে হবে সেলস বাড়ার সাথে সাথে কোম্পানির যেন প্রফিটটাও বাড়ে, ঠিক আছে। সেলস যদি বাড়ে সেক্ষেত্রে প্রফিটও বাড়াতে হবে। দেখুন এখানটায় আমি যদি লাস্ট 3টে কোয়ার্টার হিসাবে দেখি, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর, এখানে দেখুন প্রতি কোয়ার্টারে কিছু কিছু এখানটায় সেলস গ্রোথ হয়েছে এবং তার সাথে সাথে যদি আমি প্রফিটও দেখি সেটাও কিন্তু এখানটায় বেড়েছে। 6035, 6500, 45, 7412 এইভাবে কিন্তু আস্তে আস্তে বেড়েছে। তো সেক্ষেত্রে এখানটায় কিন্তু এদের কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু একটা আশানুরূপ এখানে হয়েছে। আপাতত কিন্তু এটা ভালো জিনিস। তো নেট প্রফিটটাও এখানে দেখতে পাবেন যে নেট প্রফিট কত হয়েছে, মানে এখানে যে প্রফিটটা হয়েছিল টোটাল যে প্রফিট হয় তারপর কিন্তু কোম্পানি ট্যাক্স পে করে, ট্যাক্স পে করার পর কোম্পানির নেট প্রফিট কত হয়েছে এটাও আপনাকে দেখতে হবে। এই প্রফিট যেন আস্তে আস্তে বাড়তে থাকে, যদি বাড়ে তাহলে কিন্তু কোম্পানির গ্রোথ হচ্ছে, মানে ভবিষ্যতে কিন্তু এ আরো ভালো গ্রোথ এখানে দেখাতে পারে। তো এখানে আপনি প্রফিট অ্যান্ড লসের সেকশনে এসেও কিন্তু এটা দেখতে পাবেন যে এদের অপারেটিং প্রফিট যেটা হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে না কমেছে। আপনাকে লক্ষ্য রাখতে হবে কোম্পানির প্রফিট যেন ধীরে ধীরে বাড়ে, যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভালো, আর যদি প্রফিট মাঝে মাঝে ড্রপ করছে আগের থেকে কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির ভিতরে বিভিন্ন ধরনের মানে ক্রাইসিস চলছে। তো যদি বাড়তে থাকে ধীরে ধীরে কোম্পানির প্রফিট, অপারেটিং প্রফিট, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভালো, কোম্পানি কিন্তু আস্তে আস্তে আরো ভালো গ্রোথ এখানে করার চেষ্টা করছে, ঠিক আছে। তো একদম সব শেষে এখানটায় যেটা রয়েছে এটা হচ্ছে একটা মানে আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে লিয়াবিলিটিস, এই ব্যাপারটা আসলে কি। এই লিয়াবিলিটিস কিন্তু ব্যালেন্স শিটে এসে আমরা এখানটা চেক করতে পারি, ঠিক আছে। তো লিয়াবিলিটিস মানে হচ্ছে কোম্পানি কত পরিমাণ এখানে লিয়াবিলিটিস নিয়ে রেখেছে, লোকের থেকে ঋণ নিয়ে রেখেছে। লিয়াবিলিটিস মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে আপনার কোনো ইনকাম হয় না। লিয়াবিলিটিস কেমন, আমাদের অনেকে অনেক ধরনের জিনিসপত্র কিনে রাখে শখের বসে, কেউ একটা ঘড়ি কিনলো, কেউ একটা মোবাইল কিনলো, সেটা থেকে যদি তার ইনকাম আসে তাহলে সেটা অ্যাসেট, আর যদি ওটা থেকে ইনকাম না আসে তাহলে কিন্তু সেটা লিয়াবিলিটিস। কেউ যদি প্লট কেনে একটা, সেক্ষেত্রে সে যদি ভাড়া দেয় সেখান থেকে ইনকাম আসছে আমাদের, তাহলে সেটা কিন্তু আমাদের লিয়াবিলিটিস না, সেটা কিন্তু আমাদের অ্যাসেট। কিন্তু আমি একটা ঘড়ি কিনলাম, একটা দামি ফোন কিনলাম, তার থেকে আমার কোনো ইনকাম আসছে না, সেটা কিন্তু লিয়াবিলিটিস। তো লিয়াবিলিটিস যদি কোম্পানি বাড়ায় সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে তার প্রফিট যেন বাড়ে এবং তার সাথে সাথে তাদের অ্যাসেটও কিন্তু বাড়তে হবে। দেখুন এখানে এ কিন্তু লিয়াবিলিটিস আস্তে আস্তে বাড়িয়েছে, তার সাথে সাথে এখানে কিন্তু টোটাল অ্যাসেট যেটা আগে ছিল তার থেকে কিন্তু মানে কোয়ার্টার হিসাবে যদি আপনি দেখেন এখানে কিন্তু অ্যাসেটও বেড়েছে, তাহলে লিয়াবিলিটিস বাড়লেও কিন্তু অ্যাসেটের পরিমাণও বাড়াতে হবে, তাহলে কোম্পানি একটা ভালো গ্রোথ ভবিষ্যতে সেখান থেকে দিতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখবো এটা হচ্ছে ক্যাশ ফ্লো, মানে কোম্পানির ভিতরে টাকা এসছে নাকি টাকা বেরিয়ে গেছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ ফ্লো এখানটায় কেমন হয়েছে। তো এখানে কোনো কোনো জায়গায় আপনি দেখতে পাবেন যে নেগেটিভ ক্যাশ ফ্লো হয়েছে, বাজারে ক্র্যাশ চলে এসেছিল, তারপর আবার দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভ ক্যাশ ফ্লো এসছে, তারপরে আবার মার্চের 2025-এর শেষ ডেটা কিন্তু রয়েছে, তো এখানে কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে, এর পরের ডেটা কিন্তু আপাতত এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো ক্যাশ ফ্লো যদি পজিটিভ হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে কোম্পানির ভিতরে বড় বড় ইনভেস্টররা সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা করছে। আচ্ছা, তো নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এখানে কিন্তু ফার্স্ট যেটা রয়েছে প্রোমোটার, মানে কোম্পানি নিজেই হোল্ড করে রেখেছে। তারপর যেটা আসছে এটা হচ্ছে এফআইআই, মানে বিদেশ থেকে কত টাকা এই কোম্পানির ভিতরে আসছে নাকি বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে যদি লাস্ট দুটো কোয়ার্টারে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরে এখানে 16.5% বা 17%-এর আশেপাশে ছিল, তারপর দেখুন এখানে আবার 16.21 হয়ে গিয়েছে, মানে কমে গিয়েছে, মানে এখান থেকে এফআইআই টাকা কিন্তু বার করে নিয়েছে, সেল করে দিয়েছে, এই কোম্পানির থেকে টাকা বের করে নিয়েছে সেল করে, ঠিক আছে। ডিআইআই কিন্তু এখানটায় আবার বাই করেছে। ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তো আমাদের দেশ থেকে এরা কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে, এরা বিভিন্ন মিউচুয়াল ফান্ড হয়, বিভিন্ন ফান্ড হাউস, বীমা সংস্থা এরা কিন্তু হয়ে থাকে। এদের কিন্তু খেয়াল রাখতে হবে এফআইআই যদি এখানে কোম্পানির ভিতরে আস্তে আস্তে শেয়ার হোল্ডিং বাড়ায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আরো উপরে যাওয়ার সম্ভাবনাটা বাড়ে। এই না যে ডিআইআই মানে বাই করছে মানে বাড়বে না, বাড়বে, বাট এফআইআই আর ডিআইআই যদি একসাথে করে সেক্ষেত্রে আরো বাড়ার সম্ভাবনাটা কিন্তু এখানে বেশি হবে। আচ্ছা, এটা কিন্তু গভর্নমেন্ট, এটা খুবই সামান্য পরিমাণ হোল্ডিং রাখে গভর্নমেন্ট। তারপর কিন্তু এখানে পাবলিক রয়েছে, পাবলিকও কিন্তু দেখুন এখানটায় ভয়ে স্টক ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আপনি এখানে দেখে বুঝতে পারছেন।
তো এখানে লাস্ট আমাদের যেটা দেখতে হবে সেটা কিন্তু স্টক প্রাইস CAGR, এটা আমাদেরকে দেখতে হবে, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। তো দেখুন এখানে বছর বছর কোম্পানিতে কেমন এখানটা ইমপ্রুভ করেছে, কত পার্সেন্টেজ অফ রিটার্ন কোম্পানি দিয়েছে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে লাস্ট ইয়ারে কিন্তু -5% হিসাবে রয়েছে, 3 ইয়ার্সে 15%, 5 ইয়ার্সে 12% এবং 10 ইয়ার্সে 15% হিসাবে কিন্তু এখানে অ্যানুয়ালি এদের ভিতরে পার্সেন্টেজ অফ রিটার্ন কিন্তু ইনক্রিজ হয়েছে। এটা কিন্তু আমাদের দেখতে হবে। এখানে আপনি রিটার্ন অন ইকুইটি দেখতে পারেন, এখানে লাস্ট ইয়ারগুলিতে কেমন হয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ, এটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তো মেন যে পয়েন্টগুলো দেখতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো আশা করি আপনি বুঝে গিয়েছেন যে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে দেখতে হয় এবং কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। তো সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটি স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট এখানে করতে হবে। তো আশা করি ওভারঅল সবকিছু আপনি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।